আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। এমন একটা ঘটনা যেটা শুনলে হয়তো তোমাদের অনেকেরই রাতে একা ঘুমোতে ভয় করবে। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম আমি আজও কাউকে বলি না, কারণ আজও সেই গ্রামের নাম শুনলে আশেপাশের মানুষ ভয় কেঁপে ওঠে। সেখানে আজও সূর্য ডোবার পর কেউ যায় না, আর যারা ভুল করে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। আমি এই ঘটনাটা শুনেছিলাম আমার এক দাদার কাছ থেকে। মানুষটা এখন আর আগের মতো নেই। চোখের নিচে কালি, রাতে ঘুম নেই, একা থাকলে নিজের সাথেই কথা বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আজও সে মাঝরাতে চিৎকার করে ওঠে, ও ফিরে এসেছে। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 7 বছর আগে। কলকাতার 5 জন বন্ধু ঠিক করেছিল একটু অ্যাডভেঞ্চার করবে। শহরের ব্যস্ততা, অফিস, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে দূরে গিয়ে কয়েকদিন গ্রামের পরিবেশে কাটাবে। তাদের মধ্যে ছিল সৌরভ, অর্ক, তন্ময়, রুদ্র আর মিল। 5 জনের মধ্যে সৌরভ ছিল সবচেয়ে সাহসী। ভূত প্রেত এসব সে একদমই বিশ্বাস করত না, বরং এসব নিয়ে হাসাহাসি করত। ইউটিউবে হরর ভিডিও বানানোরও শখ ছিল তার। কোথাও কোনো ভুতুরে জায়গার খবর পেলেই ক্যামেরা নিয়ে ছুটে যেত। একদিন তন্ময় খবর পেল এক অদ্ভুত গ্রামের কথা। গ্রামের নাম কেউ স্পষ্ট করে বলতে না, সবাই শুধু বলতো ওই গ্রাম। সেখানে নাকি এক তান্ত্রিক বহু বছর আগে কালো সাধনা করত। তারপর এক রাতে পুরো গ্রামে নাকি অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। মানুষ গায়েব হতে থাকে, কেউ কেউ নিজেদের ঘরেই পাগল হয়ে যায়, আর তারপর ধীরে ধীরে পুরো গ্রামটাই ফাঁকা হয়ে যায়। তন্ময় খবরটা শুনেই উত্তেজিত হয়ে পড়েছিল। দেখ, যদি সত্যিই এমন কিছু থাকে তাহলে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। সৌরভ হেসে বলেছিল, ভাইরাল তো হবেই, গ্রামের বুড়োদের গল্প শুনে সবাই মজা পাবে। রুদ্র একটু ভয় পেয়েছিল। সে বলেছিল, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। অর্ক সঙ্গে সঙ্গে বলেছিল, তুই না গেলে বাড়ি গিয়ে মায়ের আঁচল ধরে ঘুমা। সবাই হেসে উঠেছিল। তারপর ঠিক হলো শনিবার সকালে তারা বেরিয়ে পড়বে। সকালেই কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিল 5 জন। প্রথম দিকে যাত্রাটা খুব মজারই ছিল। গান, হাসি, আড্ডা সব মিলিয়ে একদম ট্রিপের মুড। কিন্তু দুপুর গড়ানোর পর থেকে রাস্তা বদলাতে শুরু করল। চওড়া রাস্তা শেষ হয়ে সরু কাঁচা রাস্তা শুরু হলো। দুপাশে ঘন জঙ্গল, মোবাইলের নেটওয়ার্কও ধীরে ধীরে চলে গেল। নীল বলল, ভাই আমরা ঠিক যাচ্ছি তো? অন্ময় ফোনে লোকেশন দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই আসছিল না। ঠিক তখনই রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেন তারা। দোকানটা খুব পুরনো, টিনের ছাউনি, সামনে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। অথচ তখনও বিকেল পুরো নামেনি। দোকানের সামনে বসেছিল এক বুড়ো লোক। সাদা দাড়ি, কুচকানো মুখ, চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। সৌরভ গাড়ি থামিয়ে বলল, কাকু, এই রাস্তা দিয়ে ওই গ্রামের দিকে যাওয়া যায়? বুড়ো লোকটা প্রথমে কোনো কথা বলল না, শুধু স্থির চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা ওখানে কেন যাচ্ছ? অর্ক হেসে বলল, ভূত ধরতে যাচ্ছি। বুড়োটা এবার মাথা নিচু করো, ওখানে ভূত নেই। সৌরভ মুচকি হেসে বলল, তাহলে? বুড়ো লোকটা এবার ফিসফিস করে বলল, ওখানে যা আছে তা মানুষ না। চারপাশ হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। রুদ্র চুপ করে গেল। তন্ময় বলল, কাকু আপনি কি কিছু জানেন? বুড়োটা কাঁপা গলায় বলল, সন্ধ্যার আগে ফিরে এসো। সূর্য ডুবে গেলে ওরা জেগে ওঠে। সৌরভ হেসে ক্যামেরা অন করো। বন্ধুরা, এটাই হচ্ছে গ্রামের লোকেদের কুসংস্কার। ঠিক এই কারণেই এসব জায়গা এত ফেমাস হয়। বুড়োটা এবার রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। হাসছ হাসছ, কিন্তু যখন রাত নামবে তখন বুঝবে। ওই গ্রামে কেউ নাম ধরে ডাকে না, কেউ কারো চোখের দিকে তাকায় না, আর যদি দূর থেকে
কারো কান্নার শব্দ শুনতে পাও, ভুলেও সেদিকে যেও না। কথাগুলো শুনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল সবার। তবু তারা এগিয়ে গেল। আরও প্রায় 1 ঘন্টা যাওয়ার পর তারা সেই গ্রামের সামনে পৌঁছাল। গ্রামের প্রবেশপথে একটা ভাঙা কাঠের বোর্ড ঝুলছিল। তাতে লাল রঙে লেখা সতর্কতা। এই গ্রামে সেই অভিশাপের প্রভাব এখনো বিদ্যমান। বোর্ডটা দেখে নীল বলল, ভাই, ব্যাপারটা কিন্তু সিনেমার মতো লাগছে। গ্রামে ঢুকতেই তারা বুঝল জায়গাটা স্বাভাবিক নয়। পুরো গ্রামটা অস্বাভাবিক নীরব। কোথাও কোনো মানুষের আওয়াজ নেই, কোনো বাচ্চার হাসি নেই, কোনো গরু ছাগলের ডাকও না, শুধু হালকা বাতাসে শুকনো পাতার শব্দ। পুরনো বাড়িগুলো ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়েছিল। অনেক বাড়ির দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা। রুদ্র আসতে বলল, চল ফিরে যাই। সৌরভ বলল, এই তো শুরু। তারা গ্রামের মাঝখানে একটা বড় বাড়ি দেখতে পেল। মনে হচ্ছিল একসময় জমিদার বাড়ি ছিল। সিদ্ধান্ত হলো রাতটা সেখানেই কাটাবে। বাড়িটার ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। চারদিকে জাল, ধুলো, ভাঙা আসবাব। কিন্তু একটা ব্যাপার দেখে সবাই থমকে গেল। মেজের মাঝখানে নতুন করে কেউ যেন ধূপ জ্বালিয়েছিল। অর্ক বলল, মানে এখানে কেউ আসে? তন্ময় মাটিতে হাত দিয়ে দেখল, ছাই এখনো গরম। রুদ্র কাপা গলায় বলল, মানে কেউ এখানেই আছে। হঠাৎ ওপরতলা থেকে ধূপ করে শব্দ এলো। সবাই একসাথে চমকে উঠল। নীল ফিসফিস করে বলল, ওপরে কেউ আছে, চল দেখি। ধীরে ধীরে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। পুরো বাড়িটা কেমন যেন নিঃশ্বাস নিচ্ছিল। সিঁড়ির কাঠগুলো নিজে থেকে করমড় শব্দ করেছিল। ওপরে উঠে তারা একটা লম্বা করিডোর দেখতে পেল। দুপাশে অনেকগুলো ঘর। একটা দরজা হালকা খোলা ছিল। ভেতর থেকে যেন কেউ ফিসফিস করেছিল। তন্ময় আসতে বলল, শুনতে পাচ্ছিস? সত্যিই খুব নিচু গলায় কেউ যেন কিছু বলছে। সৌরভ ক্যামেরা অন করল। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরটা একদম ফাঁকা, কেউ নেই। কিন্তু ঘরের এক কোণে একটা কালো পুতুল বসানো ছিল। পুতুলটার চোখ দুটো লাল রঙে আঁকা, আর তার গলায় ঝুলছিল শুকনো লেবু আর লাল সুতো। নীল ভয় বলল, এটা ছুঁস না ভাই। কিন্তু সৌরভ হেসে পুতুলটা হাতে তুলে নিল। আর ঠিক তখনই পুরো বাড়িটার ভেতর দিয়ে একটা বিকট চিৎকার ভেসে এলো। মনে হচ্ছিল কোনো মহিলা যন্ত্রণায় কাঁদছে। রুদ্র প্রায় চিৎকার করে উঠল, পুতুলটা রেখে দে। সৌরভও এবার একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি পুতুলটা নামিয়ে রাখল। তারপর হঠাৎ করেই সব চুপ। পুরো বাড়ি আবার নিস্তব্ধ। অর্ক জোর করে হাসল। কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তার গলাতেও ভয় স্পষ্ট ছিল। সন্ধ্যা নামতে শুরু করল। তারা নিচে নেমে আগুন জ্বালাল। চারপাশে অন্ধকার ঘন হয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন তাদের দিকে তাকিয়ে আছে। রুদ্র বারবার বলছিল, আমরা ভুল করছি। হঠাৎ নীল বল, তোরা একটা জিনিস খেয়াল করেছি? সবাই ওর দিকে তাকাল। এই গ্রামে একটা পাখির ডাকও নেই। কথাটা শুনেই সবাই চুপ হয়ে গেল। সত্যিই তো, এত বড় জঙ্গল, এত গাছপালা, অথচ কোথাও কোনো প্রাণীর আওয়াজ নেই। ঠিক তখনই দূরে কারো কান্নার শব্দ ভেসে এল। একটা মহিলার কান্না, ধীরে ধীরে, খুব অরুণভাবে। ওই বুড়ো বলেছিল সেদিকে না যেতে। কিন্তু সৌরভ উঠে দাঁড়াল। এটাই তো চাই, চল। তন্ময়ও ক্যামেরা নিয়ে এগিয়ে গেল। অর্ক আর নীল বাধ্য হয়ে গেল। রুদ্র একাই দাঁড়িয়ে রইল। কান্নার শব্দটা গ্রামের পেছনের জঙ্গল থেকে আসছিল। তারা টর্চ জ্বালিয়ে এগোতে লাগল। জঙ্গলটা অস্বাভাবিক অন্ধকার। টর্চের আলো যেন ঠিকমতো কাজ করেছিল না। আর যত এগোচ্ছিল, কান্নার শব্দটা তত কাছে আসছিল। হঠাৎ নীল থেমে গেল। ওটা কি? সামনে একটা বড় গাছের নিচে কেউ বসেছিল। একজন মহিলা, লম্বা চুল মাটিতে পড়ে আছে,
সে মাথা নিচু করে কাঁদছিল। সৌরভ আস্তে বলল, এই শুনুন। মহিলাটা কোনো উত্তর দিল না। তন্ময় ক্যামেরা জুম করল। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, আর সেটা দেখেই তন্ময়ের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মহিলাটার পুরো মুখে কোনো চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। তার ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর সে হাসছিল। পরের মুহূর্তেই সে অস্বাভাবিক গতিতে তাদের দিকে দৌড়ে এলো। অর্ক চিৎকার করে উঠল। সবাই প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছন থেকে সেই মহিলার বিকট হাসির শব্দ ভেসে আসছিল। সৌরভ পিছনে তাকিয়ে দেখল, মহিলাটা দৌড়াচ্ছে না, সে মাটির ওপর ভেসে আসছে। তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই হাঁপাচ্ছিল। নীল কাঁপতে কাঁপতে বলল, ওটা কি ছিল? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ ঠক 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 বাড়ির মূল দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করল। ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগল। ধাম ধাম ধাম। মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। রুদ্র কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম না এখানে না আসতে। হঠাৎ সব বন্ধ হয়ে গেল। তারপর বাইরে থেকে একটা গলা ভেসে এলো, খুব নিচু, খুব কর্কশ গলা। দরজা খোলো। সৌরভের বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ গলাটা ছিল নীলের। কিন্তু নীল তোদের পাশেই দাঁড়িয়েছিল। সবাই ধীরে ধীরে নীলের দিকে তাকাল। নীল ফ্যাকাশে মুখে বলল, আমি কিছু বলিনি। তারপর আবার সেই গলা, দরজা খোলো, আমি বাইরে আছি। এইবার আর কেউ নড়তেও পারছিল না, কারণ তারা সবাই বুঝে গিয়েছিল দরজার বাইরে যেটা দাঁড়িয়ে আছে সেটা মানুষ না। আর ঠিক তখনই ওপর তলা থেকে আবার সেই ফিসফিস শব্দ শুরু হলো। কিন্তু এবার একটা না, অনেকগুলো গলা একসাথে ফিসফিস করছিল। মনে হচ্ছিল পুরো বাড়ির ভেতরে শত শত মানুষ একসাথে কিছু বলছে, আর সেই শব্দ ধীরে ধীরে নিচে নেমে আসছিল। আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। এমন একটা ঘটনা যেটা শুনলে হয়তো তোমাদের অনেকেরই রাতে একা ঘুমোতে ভয় করবে। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম আমি আজও কাউকে বলি না, কারণ আজও সেই গ্রামের নাম শুনলে আশেপাশের মানুষ ভয়ে কেঁপে ওঠে। সেখানে আজও সূর্য ডোবার পর কেউ যায় না, আর যারা ভুল করে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি। আমি এই ঘটনাটা শুনেছিলাম আমার এক দাদার কাছ থেকে। মানুষটা এখন আর আগের মতো নেই। চোখের নিচে কালি, রাতে ঘুম নেই, একা থাকলে নিজের সাথেই কথা বলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আজও সে মাঝরাতে চিৎকার করে ওঠে, ও ফিরে এসেছে। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 7 বছর আগে। কলকাতার 5 জন বন্ধু ঠিক করেছিল একটু অ্যাডভেঞ্চার করবে। শহরের ব্যস্ততা, অফিস, মোবাইল, সোশ্যাল মিডিয়া সবকিছু থেকে দূরে গিয়ে কয়েকদিন গ্রামের পরিবেশে কাটাবে। তাদের মধ্যে ছিল সৌরভ, অর্ক, তন্ময়, রুদ্র আর নীল। 5 জনের মধ্যে সৌরভ ছিল সবচেয়ে সাহসী। ভূত প্রেত এসব সে একদমই বিশ্বাস করত না, বরং এসব নিয়ে হাসাহাসি করত। ইউটিউবে হরর ভিডিও বানানোরও শখ ছিল তার। কোথাও কোনো ভুতুড়ে জায়গার খবর পেলেই ক্যামেরা নিয়ে ছুপে যেত। একদিন তন্ময় খবর পেল এক অদ্ভুত গ্রামের কথা। গ্রামের নাম কেউ স্পষ্ট করে বলতো না, সবাই শুধু বলতো ওই গ্রাম। সেখানে নাকি এক তান্ত্রিক বহু বছর আগে কালো সাধনা করত। তারপর এক রাতে পুরো গ্রামে নাকি অদ্ভুত ঘটনা শুরু হয়। মানুষ গায়েব হতে থাকে, কেউ কেউ নিজেদের ঘরেই পাগল হয়ে যায়, আর তারপর ধীরে ধীরে পুরো গ্রামটাই ফাঁকা হয়ে যায়। তন্ময় খবরটা শুনেই উত্তেজিত হয়ে পড়েছিল। দেখ, যদি সত্যি এমন কিছু থাকে তাহলে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। সৌরভ হেসে বলেছিল, ভাইরাল তো হবেই। গ্রামের বুড়োদের গল্প শুনে সবাই মজা পাবে।
রুদ্র একটু ভয় পেয়েছিল। সে বলেছিল, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। অর্ক সঙ্গে সঙ্গে বলেছিল, তুই না গেলে বাড়ি গিয়ে মায়ের আঁচল ধরে ঘুমা। সবাই হেসে উঠেছিল। তারপর ঠিক হলো শনিবার সকালে তারা বেরিয়ে পড়বে। সকালে কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিল 5 জন। প্রথম দিকে যাত্রাটা খুব মজারই ছিল। গান, হাসি, আড্ডা সব মিলিয়ে একদম ট্রিপের মুড। কিন্তু দুপুর গড়ানোর পর থেকে রাস্তা বদলাতে শুরু করো। চওড়া রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু হলো। দুপাশে ঘন জঙ্গল। মোবাইলের নেটওয়ার্কও ধীরে ধীরে চলে গেল। নীল বলো, ভাই আমরা ঠিক যাচ্ছি তো? তন্ময় ফোনে লোকেশন দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই আসছিল না। ঠিক তখনই রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল তারা। দোকানটা খুব পুরনো, টিনের ছাউনি, সামনে একটা কেরোসিন ল্যাম্প জ্বলছে। অথচ তখনও বিকেল পুরো নামেনি। দোকানের সামনে বসেছিল এক বুড়ো লোক। সাদা দাড়ি, কুচকানো মুখ, চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। সৌরভ গাড়ি থামিয়ে বলো, কাকু, এই রাস্তা দিয়ে ওই গ্রামের দিকে যাওয়া যায়? উড়ো লোকটা প্রথমে কোনো কথা বলল না, শুধু স্থির চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা ওখানে কেন যাচ্ছ? অর্ক হেসে বলল, ভূত ধরতে যাচ্ছি। বুড়োটা এবার মাথা নিচু করল, ওখানে ভূত নেই। সৌরভ মুচকি হেসে বলল, তাহলে? বুড়ো লোকটা এবার ফিসফিস করে বলল, ওখানে যা আছে তা মানুষ না। চারপাশ হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। রুদ্র চুপ করে গেল। তন্ময় বলল, কাকু, আপনি কি কিছু জানেন? বুড়োটা কাঁপা গলায় বলল, সন্ধ্যার আগে ফিরে এসো। সূর্য ডুবে গেলে ওরা জেগে ওঠে। সৌরভ হেসে ক্যামেরা অন করল। বন্ধুরা, এটাই হচ্ছে গ্রামের লোকেদের কুসংস্কার। ঠিক এই কারণেই এসব জায়গা এত ফেমাস হয়। বুড়োটা এবার রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। হাসছ? হাসো, কিন্তু যখন রাত নামবে তখন বুঝবে। ওই গ্রামে কেউ নাম ধরে ডাকে না, কেউ কারো চোখের দিকে তাকায় না। আর যদি দূর থেকে কারো কান্নার শব্দ শুনতে পাও, ভুলেও সেদিকে যেনা। কথাগুলো শুনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল সবার। তবু তারা এগিয়ে গেল। আরও প্রায় 1 ঘন্টা যাওয়ার পর তারা সেই গ্রামের সামনে পৌঁছাল। গ্রামের প্রবেশপথে একটা ভাঙা কাঠের বোর্ড ঝুলছিল। তাতে লাল রঙে লেখা, সতর্কতা। এই গ্রামে সেই অভিশাপের প্রভাব এখনো বিদ্যমান। বোর্ডটা দেখে নীল বলল, ভাই, ব্যাপারটা কিন্তু সিনেমার মতো লাগছে। গ্রামে ঢুকতেই তারা বুঝল জায়গাটা স্বাভাবিক নয়। পুরো গ্রামটা অস্বাভাবিক নীরব। কোথাও কোনো মানুষের আওয়াজ নেই, কোনো বাচ্চার হাসি নেই, কোনো গরু ছাগলের ডাকো না। শুধু হালকা বাতাসে শুকনো পাতার শব্দ। পুরনো বাড়িগুলো ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়েছিল। অনেক বাড়ির দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা। রুদ্র আস্তে বলল, চল ফিরে যাই। সৌরভ বলল, এই তো শুরু। তারা গ্রামের মাঝখানে একটা বড় বাড়ি দেখতে পেলে। মনে হচ্ছিল একসময় জমিদার বাড়ি ছিল। সিদ্ধান্ত হলো রাতটা সেখানেই কাটাবে। বাড়িটার ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। চারদিকে জাল, ধুলো, ভাঙা আসবাব। কিন্তু একটা ব্যাপার দেখে সবাই থমকে গেল। মেজের মাঝখানে নতুন করে কেউ যেন ধূপ জ্বালিয়েছিল। অর্ক বলল, মানে এখানে কেউ আসে? তন্ময় মাটিতে হাত দিয়ে দেখল, ছাই এখনো গরম। রুদ্র কাঁপা গলায় বলল, মানে কেউ এখানেই আছে। হঠাৎ ওপর তলা থেকে ধূপ করে শব্দ এলো। সবাই একসাথে চমকে উঠল। নীল ফিসফিস করে বলল, ওপরে কেউ আছে। সৌরভ টর্চ নিয়ে এগিয়ে গেল। চল দেখি। ধীরে ধীরে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। পুরো বাড়িটা কেমন যেন নিঃশ্বাস নিচ্ছিল। সিঁড়ির কাঠগুলো নিজে থেকে করমর শব্দ করছিল। ওপরে উঠে তারা একটা লম্বা করিডর দেখতে পেল। দুপাশে অনেকগুলো ঘর। একটা দরজা হালকা খোলা ছিল।
ভেতর থেকে যেন কেউ ফিসফিস করছিল। তন্ময় আসতে বলল, শুনতে পাচ্ছিস? সত্যি খুব নিচু গলায় কেউ যেন কিছু বলছে। সৌরভ ক্যামেরা অন করল। তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরটা একদম ফাঁকা, কেউ নেই, কিন্তু ঘরের এক কোণে একটা কালো পুতুল বসানো ছিল। পুতুলটার চোখ দুটো লাল রঙে আঁকা, আর তার গলায় ঝুলছিল শুকনো লেবু আর লাল সুতো। নীল ভয়ে বলল, এটা ছুঁস না ভাই। কিন্তু সৌরভ হেসে পুতুলটা হাতে তুলে নিল। আর ঠিক তখনই পুরো বাড়িটার ভেতর দিয়ে একটা বিকট চিৎকার ভেসে এল। মনে হচ্ছিল কোনো মহিলা যন্ত্রণায় কাঁদছে। রুদ্র প্রায় চিৎকার করে উঠল, পুতুলটা রেখে দে। সৌরভও এবার একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি পুতুলটা নামিয়ে রাখল। তারপর হঠাৎ করেই সব চুপ। পুরো বাড়ি আবার নিস্তব্ধ। অর্ক জোর করে হাসল। কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার গলাতেও ভয় স্পষ্ট ছিল। সন্ধ্যা নামতে শুরু করল। তারা নিচে নেমে আগুন জ্বালাল। চারপাশে অন্ধকার ঘন হয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন তাদের দিকে তাকিয়ে আছে। রুদ্র বারবার বলছিল, আমরা ভুল করছি। হঠাৎ নীল বল, তোরা একটা জিনিস খেয়াল করেছিস? সবাই ওর দিকে তাকাল। এই গ্রামে একটা পাখির ডাকও নেই। কথাটা শুনেই সবাই চুপ হয়ে গেল। সত্যি তো, এত বড় জঙ্গল, এত গাছপালা, অথচ কোথাও কোনো প্রাণীর আওয়াজ নেই। ঠিক তখনই দূরে কারো কান্নার শব্দ ভেসে এলো। একটা মহিলার কান্না, ধীরে ধীরে, খুব করুণভাবে। রুদ্র সঙ্গে সঙ্গে বল, না, ওই বুড়ো বলেছিল সেদিকে না যেতে। কিন্তু সৌরভ উঠে দাঁড়াল, এটাই তো চাই, চ। তন্ময়ও ক্যামেরা নিয়ে এগিয়ে গেল। অর্ক আর নীল বাধ্য হয়ে গেল। রুদ্র একাই দাঁড়িয়ে রইল। কান্নার শব্দটা গ্রামের পেছনের জঙ্গল থেকে আসছিল। তারা টর্চ জ্বালিয়ে এগোতে লাগল। জঙ্গলটা অস্বাভাবিক অন্ধকার। টর্চের আলো যেন ঠিকমতো কাজ করছিল না। আর যত এগোচ্ছিল, কান্নার শব্দটা তত কাছে আসছিল। হঠাৎ নীল থেমে গেল। ওটা কি? সামনে একটা বড় গাছের নিচে কেউ বসেছিল। একজন মহিলা, লম্বা চুল মাটিতে পড়ে আছে। সে মাথা নিচু করে কাঁদছিল। সৌরভ আসতে বলল, এই শুনুন। মহিলাটা কোনো উত্তর দিল না। তন্ময় ক্যামেরা জুম করল। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। আর সেটা দেখেই তন্ময়ের হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মহিলাটার পুরো মুখে কোনো চোখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। তার ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। আর সে হাসছিল। পরের মুহূর্তেই সে অস্বাভাবিক গতিতে তাদের দিকে দৌড়ে এলো। অর্ক চিৎকার করে উঠল। সবাই প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছন থেকে সেই মহিলার বিকট হাসির শব্দ ভেসে আসছিল। সৌরভ পেছনে তাকিয়ে দেখল, মহিলাটা দৌড়াচ্ছে না, সে মাটির ওপর ভেসে আসছে। তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই হাঁপাচ্ছিল। নীল কাঁপতে কাঁপতে বলল, ওটা কি ছিল? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ ঠক 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 বাড়ির মূল দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করল। ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগলো। থাম থাম থাম। মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। রুদ্র কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম না এখানে না আসতে। হঠাৎ সব বন্ধ হয়ে গেল। তারপর বাইরে থেকে একটা গলা ভেসে এলো, খুব নিচু, খুব কর্কশ গলা। দরজা খোলো। সৌরভের বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ গলাটা ছিল নীলের। কিন্তু নীল তোদের পাশেই দাঁড়িয়েছিল। সবাই ধীরে ধীরে নীলের দিকে তাকাল। নীল ফ্যাকাশে মুখে বলল, আমি কিছু বলিনি। তারপর আবার সেই গলা, দরজা খোলো, আমি বাইরে আছি। এইবার আর কেউ নড়তেও পারছিল না, কারণ তারা সবাই বুঝে গিয়েছিল দরজার বাইরে যেটা দাঁড়িয়ে আছে সেটা মানুষ না। আর ঠিক তখনই ওপর তলা থেকে আবার সেই ফিসফিস শব্দ শুরু হলো।
কিন্তু এবার একটা না, অনেকগুলো গলা একসাথে ফিসফিস করছিল। মনে হচ্ছিল পুরো বাড়ির ভেতরে শত শত মানুষ একসাথে কিছু বলছে, আর সেই শব্দ ধীরে ধীরে নিচে নেমে আসছিল। জমিদার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে নিজেদের হুবহু 5টা নকল রূপ দেখে যেন 5 জনের শরীর থেকে রক্ত সরে গেল। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই জিনিসগুলোর চোখ ছিল পুরো কালো, কোনো সাদা অংশ নেই, আর তাদের ঠোঁটের কোণে সেই অস্বাভাবিক বিকৃত হাসি। এক মুহূর্তের জন্য কেউ নড়তেও পারছিল না। তারপর নকল সরব ধীরে ধীরে বলল, তোরা এখানে আসার মুহূর্ত থেকেই আমরা তোদের সাথে আছি। আসন সরব দাঁত চেপে বল, তোরা কি জিনিস? নকল সরব মাথা একটু কাত করল, তার ঘাড় থেকে কটকট শব্দ বেরোল, আমরা তোদের এই ছায়া। ঠিক তখনই নকল নীল হঠাৎ অস্বাভাবিক গতিতে সামনে চলে এলো, এত দ্রুত যে কেউ বুঝতেই পারল না। পরের মুহূর্তে সে আসল নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোর জায়গা নেব। নীল চিৎকার করে পিছিয়ে গেল। সরব আর অর্ক সঙ্গে সঙ্গে একটা ভাঙা টেবিল তুলে তাদের দিকে ছুঁড়ে মারল, কিন্তু টেবিলটা তাদের শরীর ভেদ করে চলে গেল যেন তারা ধোঁয়া। আর তারপরই পুরো বাড়িটার ভেতর বিকট হাসির শব্দ গম গম করে উঠল। নকল 5 জন একসাথে হাসতে লাগল। তন্ময় কাঁপা গলায় বলল, ওরা মানুষ না। হঠাৎ কুয়াশার ভেতর থেকে আরও ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করল। 1টা, 2টা, 10টা, 20টা। মনে হচ্ছিল পুরো গ্রামের মৃত মানুষগুলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কারো মুখ নেই, কারো হাত নেই, কারো শরীর পুরে কালো হয়ে গেছে। রুদ্র ভয়ে কাঁদতে শুরু করল, আমরা শেষ। ঠিক তখনই ওপর থেকে সেই তান্ত্রিকের গলা ভেসে এলো, রাত এখনো অনেক বাকি। সঙ্গে সঙ্গে বাড়ির সব দরজা জানলা ধামধাম করে বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার, শুধু বাইরে কুয়াশার মধ্যে শত শত চোখ জ্বলছে। সৌরভ বুঝতে পারছিল এখানে দাঁড়িয়ে থাকলে তারা বাঁচবে না। সে চিৎকার করে বলল, ওপরে চল। অর্ক অবাক হয়ে বলল, পাগল নাকি? ওপরে আবার কেন? কারণ নিচে থাকলে ওরা ঢুকে পড়বে। কথা শেষ হতেই দরজায় প্রচণ্ড ধাক্কা পড়ল। ধাম ধাম ধাম। মনে হচ্ছিল পুরো বাড়িটাই কেঁপে উঠছে। 5 জন দৌড়ে সিঁড়ির দিকে গেল। ঠিক তখনই নকল রুদ্র সামনে এসে দাঁড়াল। সে ধীরে ধীরে বলল, রুদ্র, তুই তো সবচেয়ে ভয় পাস। আসল রুদ্র জমে গেল। নকল রুদ্র হেসে বলল, তুই প্রথম মরবি। তারপর সে নিজের মুখটা 2 হাতে ধরে টান দিল। চামড়া ছিঁড়ে নিচে পড়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এল এক ভয়ঙ্কর মুখ, পুরো কালো, চোখ দুটো ঝলছে, মুখ ভর্তি ধারালো দাঁত। রুদ্র চিৎকার করে জ্ঞান হারাল। অর্কে আর নীল তাকে টেনে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। পেছনে তখন শত শত পায়ের শব্দ। মনে হচ্ছিল পুরো বাড়িটা মৃত মানুষে ভরে গেছে। ওপরে উঠে তারা একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ঘরটা ছোট ছিল, দেয়ালে পুরনো ছবি ঝুলছে, মেঝেতে ধুলো জমে আছে। তন্ময় হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে বেশিক্ষণ টিকতে পারবো না। হঠাৎ নীল দেয়ালের দিকে তাকিয়ে বলল, ওটা কি? সবাই তাকাল। দেয়ালের একটা ছবিতে দেখা যাচ্ছে গ্রামের পুরনো মানুষগুলো দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সেই তান্ত্রিক ভৈরবানন্দ। কিন্তু ছবিটার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, দেখো, লোকগুলোর মুখ ধীরে ধীরে বদলাচ্ছিল। হ্যাঁ, ছবির মানুষগুলো যেন নড়ছে, তাদের চোখ ঘুরছে, তারা হাসছে। রুদ্র হঠাৎ জ্ঞান ফিরে চিৎকার করে উঠল, ওরা আসছে। বাইরে তখন করিডোরে কারো হাঁটার শব্দ, ধীরে, ভারী, টুপ 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 টুপ। মনে হচ্ছিল কেউ ভেজা পা নিয়ে হাঁটছে। তারপর দরজার বাইরে এসে শব্দটা থেমে গেল।
সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো রক্ত গড়িয়ে আসতে শুরু করল। নীল ভয়ে পিছিয়ে গেল। আর তারপরই দরজায় একটা মুখ ফুটে উঠল। হ্যাঁ, কাঠের দরজার ভেতর থেকেই যেন কারো মুখ বেরিয়ে এলো। চোখ দুটো পুরো সাদা, ঠোঁট নেই। সে ফিসফিস করে বলল, খুলে দাও। তন্ময় চিৎকার করে একটা লোহার রড ছুঁড়ে মারল। মুখটা মিলিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই পুরো দরজায় শত শত হাত। এর ছাপ পড়তে শুরু করো, ধপ ধপ ধপ, যেন বাইরে অসংখ্য মানুষ দরজা চাপড়াচ্ছে। সৌরভ বুঝতে পারছিল তারা ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এই বাড়িটা মানুষের মাথার সঙ্গে খেলছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো। ওরা আলোকে ভয় পায়। সবাই চমকে পিছনে তাকাল। ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়েছিল একটা ছোট মেয়ে, বয়স 10-11-র বেশি না। ময়লা সাদা পোশাক, চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু তার পা মাটিতে ছিল না, সে ভাসছিল। অর্ক তোতলাতে লাগল, তুমি কে? মেয়েটা ধীরে বলল, আমি এখানে আটকে আছি। সৌরভ কাপা গলায় বলল, তুমি মানুষ? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আগে ছিলাম। চারপাশ হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। মেয়েটা জানলার দিকে তাকিয়ে বলল, ও আমাদের সবাইকে মেরেছে। তন্ময় আস্তে বলল, ভৈরবানন্দ। মেয়েটা মাথা নাড়ল, ও শুধু মানুষ মারে না, আত্মকেও আটকে রাখে। রুদ্র কান্দতে কান্দতে বলল, আমাদের আচাও। মেয়েটা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তোমরা এখানে আসার আগেই ও তোমাদের দেখে ফেলেছে। এখন ও তোমাদের ছাড়বে না। নীল ভয়ে বলল, তাহলে আমরা কি করব? মেয়েটা ধীরে ধীরে বলল, ওর শক্তির উৎস ধ্বংস করতে হবে। সৌরভ জিজ্ঞেস করল, কোথায় সেটা? মেয়েটার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে করিডোরের শেষের দিকে আঙুল তুলো, ওই ঘরে। ঠিক তখনই বাইরে থেকে বিকট চিৎকার ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যন্ত্রণায় কাঁদছে। মেয়েটা কেঁপে উঠল। ও বুঝে গেছে আমি তোমাদের সাহায্য করছি। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। সৌরভ চিৎকার করল, দাঁড়াও, কি আছে ওই ঘরে? মেয়েটার গলা দূর থেকে ভেসে এল, ওর আসল শরীর। আর তারপর সে অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। ঠিক তখনই দরজার বাইরে থেকে সেই তান্ত্রিকের গলা ভেসে এল, তোরা ওকে দেখেছিস? দরজাটা কেঁপে উঠল, এবার তোদের মরতে হবে। হঠাৎ দরজার মাঝখানটা ফুলে উঠতে শুরু করল, যেন বাইরে থেকে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। কাঠ ফেটে একটা হাত বেরিয়ে এল, কালো পচা হাত। তার নখগুলো অস্বাভাবিক লম্বা। রুদ্র চিৎকার করে উঠল। অর্ক সঙ্গে সঙ্গে একটা ভাঙা চেয়ার দিয়ে হাতটায় আঘাত করল। হাতটা সরে গেল। সৌরভ চিৎকার করল, দৌড়া! তাদের জানলা ভেঙে পাশের ঘরে লাফ দিল। পেছনে তখন দরজা ভেঙে পড়ার শব্দ। নতুন ঘরটা আরো পুরনো, দেয়ালে অদ্ভুত সব মন্ত্র লেখা, মেঝেতে শুকনো রক্ত, আর মাঝখানে একটা বিশাল গোল চিহ্ন আঁকা। তন্ময় টর্চ ফেলতেই দেখা গেলে গোলটার ভেতরে অনেক মানুষের হাতের ছাপ, ছোট বাচ্চাদেরও। নীল ফিসফিস করে বলল, এখানে কিছু করা হতো। হঠাৎ তাদের পেছনের দরজাটা ধীরে ধীরে খুলতে লাগল। ক্যাচ ক্যাচ। অন্ধকার করিডর দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। অথচ পায়ের শব্দ শোনা যাচ্ছে, টুপ টুপ টুপ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপর করিডোরের মেঝেতে ভেজা পায়ের ছাপ ফুটে উঠতে শুরু করল, একটা পর একটা। অবস্থি কেউ হাঁটছে। রুদ্র চিৎকার করে কানে হাত দিল, ওকে দেখতে পাচ্ছি না। হঠাৎ একটা অদৃশ্য শক্তি রুদ্রকে টেনে বাইরে নিয়ে গেল। বাঁচাও! রুদ্র করিডোরে পড়ে গেল। তার শরীর যেন কেউ টেনে নিয়ে যাচ্ছিল। অর্কে দৌড়ে ওর হাত ধরল,
কিন্তু রুদ্রর শরীর এমন জোরে টানা হচ্ছিল যেন 10 জন মানুষ একসাথে টানছে। করিডোরের অন্ধকারে তখন দুটি লাল চোখ জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে সেই জিনিসটা সামনে এলো। এটা কোনো মানুষ না, 4 হাত পায়ে হাঁটছে, পুরো শরীর উল্টো দিকে বাঁকানো, মাথাটা পাড়ে পিছনের দিকে ঘোরানো, আর মুখ ভর্তি ধারালো দাঁত। জিনিসটা রুদ্রর পা কামড়ে ধরল। রুদ্রর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। সৌরভ একটা হার রড নিয়ে প্রাণপণে মারল ওটার মাথায়। ধাপ! জিনিসটা হিস হিস শব্দ করে পিছিয়ে গেল। তারপর দেয়াল বেয়ে ছাদের ওপর উঠে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। রুদ্রর পা থেকে রক্ত বেরোচ্ছিল। নীল কাপড় ছিঁড়ে বাঁধল। তন্ময় কাঁপা গলায় বলল, আমরা আর বাঁচব না। সৌরভ এবার দৃঢ় গলায় বলল, বাঁচতে হলে ওই তান্ত্রিককে শেষ করতেই হবে। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে একটা দরজা নিজের থেকেই খুলে গেল। ধীরে, ক্যাচ! ভেতর থেকে লাল আলো বেরোচ্ছিল, আর সেই সঙ্গে ভেসে আসছিল মন্ত্র পড়ার শব্দ। সবাই একে অপরের দিকে তাকাল। তারা বুঝে গিয়েছিল ওটাই সেই ঘর যেখানে লুকিয়ে আছে ভৈরবানন্দের আসল রহস্য, আর হয়তো ওদের মৃত্যুও। মেজের ফাটল থেকে বেরিয়ে আসা সেই বিশাল কালো হাতটা দেখেই 5 জনের শরীর ঠান্ডা হয়ে গেল। হাতটার চারপাশে কালো ধোঁয়া ঘুরছিল, আর পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠছিল প্রতি মুহূর্তে। মনে হচ্ছিল যেন কোনো অজানা অন্ধকার ধীরে ধীরে এই দুনিয়ায় ঢুকে পড়ছে। ভৈরবানন্দের মুখে তখন অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তোরা ভাবছিস আমাকে থামাতে পারবি? এটা শুধু শুরু। মেঘলা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তার চোখে আতঙ্ক স্পষ্ট। না, ওকে দেখো না। ঠিক তখনই ফাটলের ভেতর থেকে আরো অদ্ভুত শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ খুব নিচু গলায় একসাথে কাঁদছে। ঘরের চারপাশের দেয়াল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছিল। মোমবাতিগুলো একটার পর একটা নিভে যেতে লাগল। নীল ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার কপাল কেটে গেছে। সে কাঁপা গলায় বলল, আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু সৌরভ বুঝতে পারছিল এখন পালিয়ে লাভ নেই, কারণ এই বাড়িটা যেন তাদের ছাড়তে চাইছে না। ভৈরবানন্দ হাত তুলে মন্ত্র পড়তে শুরু করল, আর গলার আওয়াজ বদলে যাচ্ছিল। কখনো বুড়ো মানুষের মতো, কখনো মহিলার মতো, কখনো আবার ছোট বাচ্চার মতো। আর সেই সঙ্গে ঘরের চারপাশে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো নড়তে শুরু করল। তারা ধীরে ধীরে 5 জনকে ঘিরে ধরছিল। অর্ক একটা জ্বলন্ত কাঠ তুলে ধরল। পিছিয়ে যা! আগুনের আলো পড়তেই ছায়াগুলো একটু থেমে গেল। মেঘলা সঙ্গে সঙ্গে বলল, আগুনের আলোতে ওরা দুর্বল হয়। সৌরভ চিৎকার করে বলল, সবাই কিছু একটা জ্বালাও। ঢাকা মোমবাতিগুলো একসাথে জ্বালানোর চেষ্টা করতে লাগল। নীল একটা পুরনো কাপড়ে আগুন ধরিয়ে নিল। ধীরে ধীরে ঘরের ভেতর আলো বাড়তে লাগল, আর আশ্চর্যজনকভাবে ছায়াগুলো পিছিয়ে যেতে শুরু করল। ভৈরবানন্দ রেগে গর্জে উঠল, আলো তোমাদের বাঁচাতে পারবে না। হঠাৎ ঘরের এক কোণের দেয়াল ভেঙে পড়ল। ধুলোয় পুরো ঘর ঢেকে গেল, আর সেই ধুলোর মধ্যে একটা সরু পথ দেখা গেল। মনে হচ্ছিল অনেক পুরনো কোনো গোপন রাস্তা। মেঘলা ফিসফিস করে বলল, ওই পথটা মন্দিরের দিকে যায়। সৌরভ জিজ্ঞেস করল, কোন মন্দির? যেখানে ও প্রথম কালো সাধনা শুরু করেছিল। ভৈরবানন্দ হঠাৎ চিৎকার করে উঠল। চুপ! তার চোখ আরো লাল হয়ে উঠল। মেঘলার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সে কষ্ট করে বলল, ওই মন্দিরে একটা জিনিস আছে যেটা ওকে থামাতে পারবে। সৌরভ এগিয়ে এসে বলল, কি জিনিস? মেঘলা উত্তর দিল না, শুধু কাপা হাতে পথটার দিকে দেখাল। তারপর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। ঘরের ভেতর ঠান্ডা আরো বেড়ে গেল। রুদ্র ভয়ে বলল, আমরা কি সত্যিই ওই পথে যাব?
সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমাদের আর কোনো রাস্তা নেই। ঠিক তখনই ভৈরবানন্দ দুহাত তুলে মন্ত্র পড়তে শুরু করল। ঘরের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর সেই ধোঁয়ার ভেতর একটার পর একটা মুখ ভেসে উঠতে লাগল। সবাই চিৎকার করছে, মনে হচ্ছিল তারা সাহায্য চাইছে। তন্ময় চোখ বন্ধ করে ফেলল। আমি আর পারছি না। অর্ক ওর কাঁধে হাত রাখল। এখন ভেঙে পড়লে শেষ। সৌরভ চিৎকার করে বলল, সবাই ওই পথে দৌড়া। 5 জন গোপন পথটার ভেতর ঢুকে পড়ল। পেছনে তখন ভৈরবানন্দের গর্জন। পুরো বাড়িটা যেন কাঁপছিল। সরু পথটা খুব অন্ধকার ছিল, দেয়াল ভেজা, মাঝে মাঝে ওপর থেকে জল পড়ছে, আর সেই পথের ভেতর অদ্ভুত একটা গন্ধ। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। তন্ময় টর্চ জ্বালিয়ে সামনে এগোচ্ছিল। হঠাৎ সে থেমে গেল। দেখ, দেয়ালের ওপর অদ্ভুত সব ছবি আঁকা। কোথাও আগুনের সামনে মানুষ দাঁড়িয়ে, কোথাও কালো ছায়া মানুষের আত্মা টেনে নিচ্ছে। আর একটা ছবিতে দেখা গেল ভৈরবানন্দ একটা বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। তার চারপাশে কালো ধোঁয়া, আর আকাশ পুরো অন্ধকার। নীল আসতে বলল, ও এখানে কি করেছিল? রুদ্র কাপা গলায় বলল, আমার মনে হচ্ছে আমরা যত জানছি তত বিপদ বাড়ছে। ঠিক তখনই তাদের পেছনে কারো হাঁটার শব্দ এলো। তুপ তুপ তুপ। সবাই একসাথে পিছনে তাকাল। অন্ধকার ছাড়া কিছু নেই, কিন্তু শব্দটা থামেনি। অরেং ধীরে ধীরে কাছে আসছিল। অর্ক ফিসফিস করে বলল, কেউ আমাদের পেছনে আসছে। সৌরভ দাঁত চেপে বলল, দৌড়াবি না, শান্ত থাক। হঠাৎ টর্চের আলো একবার জলে নিভে গেল, তারপর আবার জ্বলল, আর সেই এক মুহূর্তের অন্ধকারে তারা যেন একটা ছায়া দেখতে পেল। খুব লম্বা, মানুষের মতো না। তন্ময় কাপা গলায় বলল, ও এখানে চলে এসেছে। ঠিক তখনই সামনে হালকা আলো দেখা গেল। পথটা শেষ হচ্ছে। 5 জন দ্রুত সামনে এগিয়ে এলো, আর তারপর তারা পৌঁছাল একটা পুরনো মন্দিরের সামনে। মন্দিরটা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে বিশাল গাছ, পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা। এই দরজায় ভাঙা ঘণ্টা ঝুলছে, আর দরজার ওপরে কালো রঙে আঁকা অদ্ভুত চিহ্ন। সৌরভ ধীরে ধীরে বলল, এটাই সেই জায়গা। হঠাৎ দূরে বাজ পড়ল। আকাশে বিদ্যুৎ চমকাতেই তারা দেখতে পেল মন্দিরের ছাদের ওপর কেউ বসে আছে। কালো ছায়া, দুটো জ্বলন্ত চোখ নিয়ে সেটা নিচের দিকে তাকিয়ে আছে। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা সেই পুরনো মন্দিরটার দিকে তাকিয়ে 5 জনের মনে হচ্ছিল যেন তারা কোনো দুঃস্বপ্নের মধ্যে এসে পড়েছে। আকাশে মেঘ গর্জন করেছে, চারপাশে ঘন কুয়াশা, আর মন্দিরের ছাদের ওপর বসে থাকা সেই কালো ছায়াটা স্থির চোখে তাদের দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য ছায়াটার মুখ দেখা গেল, আর সেটা দেখেই নীল পিছিয়ে গেল। ওটার মুখ ছিল না, শুধুমাত্র কালো ফাঁকা গর্ত। তবু মনে হচ্ছিল সে হাসছে। রুদ্র কাপা গলায় বলল, ওটা মানুষ না। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা ঘণ্টার শব্দ ভেসে এলো। ঢং একবার, তারপর আবার ঢং। মনে হচ্ছিল কেউ তাদের ডাকছে। সৌরভ ধীরে ধীরে বলল, আমাদের ভেতরে যেতে হবে। তন্ময় অবাক হয়ে তাকালো। তুই এখনো ভেতরে যাবি? সৌরভ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, এখানেই সবকিছু শেষ হবে, নাইলে আমরা কেউ ফিরতে পারবে না। অর্ক একটা শুকনো ডাল জ্বালিয়ে মশাল বানাল। তারপর 5 জন ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। মন্দিরের দরজাটা অর্ধেক ভাঙা, ভেতরে একদম অন্ধকার। তারা ভেতরে ঢুকতেই হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করো। মনে হচ্ছিল কেউ তাদের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। মন্দিরের ভেতরটা বিশাল বড়, চারদিকে পুরনো স্তম্ভ, দেয়ালে ফাটল,
মাঝখানে একটা কালো পাথরের মূর্তি, কিন্তু মূর্তিটার মুখ ভাঙা, আর মূর্তির সামনে রক্ত দিয়ে আঁকা বিশাল তন্ত্রচক্র। অন্ময় টর্চ ফেলতেই সবাই থমকে গেল। তন্ত্রচক্রের চারপাশে অসংখ্য মানুষের হাতের ছাপ, বড় ছোট, শিশুদেরও। রুদ্র ফিসফিস করে বলল, এখানে অনেক মানুষ মারা গেছে। ঠিক তখনই মন্দিরের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। সবাই চমকে পিছনে তাকাল, আর পরের মুহূর্তেই চারপাশের অন্ধকার থেকে ফিসফিস শব্দ ভেসে আসতে লাগল। ফিরে যা, ফিরে যা, ফিরে যা। গলাগুলো চারদিক থেকে আসছিল। নীল কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাদের ঘিরে ফেলেছে। সৌরভ মশালটা উঁচু করে ধরল। অগুনের আলো চড়াতেই দেখা গেল মন্দিরের স্তম্ভগুলোর পাশে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে। তারা স্থির চোখে তাকিয়ে আছে, কেউ নড়ছে না, শুধু তাকিয়ে আছে। অর্ক আস্তে বলো, ওরা বন্দি আত্মা। ঠিক তখনই মন্দিরের ভেতর বিকট হাওয়া উঠল। সব মশাল একসাথে নিভে গেল। পুরো জায়গা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ভেসে এলো ভৈরবানন্দের গলা। তোরা অনেক দূর চলে এসেছি। তারপর ধীরে ধীরে মন্দিরের মাঝখানে কালো ধোঁয়া জমতে শুরু করল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো ভৈরবানন্দ, আগের থেকেও ভয়ঙ্কর। তার শরীরের চারপাশে কালো ছায়া ঘুরছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর তার পায়ের নিচে মাটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। রুদ্র কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ও আবার এসেছে। ভৈরবানন্দ ধীরে ধীরে বল, এই মন্দির থেকেই সব শুরু হয়েছিল। তার গলার আওয়াজে পুরো মন্দির কেঁপে উঠছিল। আজ এখানেই সব শেষ হয়েছে। হঠাৎ মন্দিরের মেঝে কাঁপতে শুরু করল। তন্ত্রচক্রের মাঝখান থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সেই ধোঁয়ার ভেতর একটার পর একটা মুখ ফুটে উঠছিল। সবাই চিৎকার করছে, সাহায্য চাইছে। তন্ময় কানে হাত দিল, এই শব্দ থামাও, ওকে থামানোর কোনো উপায় নিশ্চয়ই আছে। ঠিক তখনই মন্দিরের এক কোণ থেকে মেঘলার গলা ভেসে এলো। মূর্তিটার নিচে সবাই তাকাল। মেঘলা আবার দেখা দিয়েছে, কিন্তু এইবার তাকে খুব দুর্বল লাগছিল। তার শরীর আধাদাধি স্বচ্ছ হয়ে গেছে। সে কষ্ট করে বলল, ওর শক্তি ওই মূর্তির নিচে বন্দী। ভৈরবানন্দ সঙ্গে সঙ্গে গর্জে উঠল, চুপ। মেঘলা যন্ত্রণায় চিৎকার করে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে টানছে। সৌরভ চিৎকার করে বলল, অর্ক, মূর্তিটা কাছে চল। অর্ক আর নীল দৌড়ে গেল। ভৈরবানন্দ হাত তুলেতেই অদ্ভুত ঝড় শুরু হল। মন্দিরের ভাঙা পাথর উড়ে যেতে লাগল। তন্ময় একটা স্তম্ভ আঁকড় ধর। রুদ্র মাটিতে পড়ে গেল। ভৈরবানন্দ বিকট গলায় বলল, তোরা কেউ বাঁচবি না। হঠাৎ চারপাশের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠল। তারা হামাগুড়ি দিয়ে 5 জনের দিকে আসতে লাগল। কারো চোখ নেই, কারো মুখ নেই, তবু সবাই এগিয়ে আসছে। নীল মূর্তিটার নিচে হাত দিয়ে কিছু একটা টের পেল। এখানে কিছু আছে। অর্ক একটা ভাঙা লোহার রড দিয়ে পাথর ভাঙতে শুরু করো। ধাপ ধাপ ধাপ। ভৈরবানন্দ সেটা বুঝে গিয়েছিল। সে অমানুষিক গতিতে তাদের দিকে এগিয়ে এলো। কিন্তু ঠিক তখনই সৌরভ সামনে দাঁড়িয়ে গেল। এদিকে দেখ। ভৈরবানন্দ থেমে গেল। তার চোখে রাগ জ্বলছে। তুই? সৌরভ ভয় পাচ্ছিল, তবু সে পিছিয়ে গেল না। তুই যত শক্তিশালী হ, আজ তোর শেষ। ভৈরবানন্দ বিকট হাসল। মানুষ সবময় ভুল আশা করে। তারপর সে হাত তুলেতেই সৌরভ মাটি থেকে উপরে উঠে গেছে। দৃশ্য শক্তি তার গলা চেপে ধরেছে। সৌরভ ছটফট করতে লাগল। নীল চিৎকার করে উঠল, সৌরভ! ঠিক তখনই অর্ক মূর্তির নিচ থেকে একটা পুরনো ধাতব বাক্স বের করল। বাক্সটার গায়ে অদ্ভুত মন্ত্র লেখা, আর সেটা ছুটেই পুরো মন্দির কেঁপে উঠল।
ভৈরবানন্দ হঠাৎ চিৎকার করে উঠল। মনে হচ্ছিল সে যন্ত্রণায় আছে। সৌরভ মাটিতে পড়ে হাঁপাতে লাগল। মেঘলা চিৎকার করে বলল, বাক্সটা খোলো। অর্ক কাপা হাতে বাক্সটা খুলল। ভেতরে একটা ছোট পাথর ছিল, কালো রঙের, কিন্তু তার ভেতর থেকে লাল আলো বেরোচ্ছিল। মেঘলা বলল, ওর আত্মা ওটার মধ্যে বন্দী। ভৈরবানন্দ পাগলের মতো গর্জে উঠল, না! পুরো মন্দির কাঁপতে শুরু করল। ছাদের পাথর ভেঙে পড়ছে, চারপাশের ছায়াগুলো চিৎকার করছে। সৌরভ দাঁত চেপে উঠে দাঁড়াল। এটা ধ্বংস করতে হবে, কিন্তু কিভাবে? ঠিক তখনই মেঘলা ধীরে ধীরে মূর্তিটার সামনে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আগুন! নীল সঙ্গে সঙ্গে জ্বলন্ত কাঠটা এগিয়ে দিল। সৌরভ পাথরটা আগুনের দিকে নিয়ে গেলে ভৈরবানন্দ চিৎকার করে সামনে ছুটে এল, করবি না! কিন্তু দেরি হয়ে গেছে। সৌরভ পাথরটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলল, আর পরের মুহূর্তেই পুরো মন্দির কেঁপে উঠল। ভৈরবানন্দ এমন একটা চিৎকার করল যেন হাজার মানুষ একসাথে আর্তনাদ করেছে। চারপাশের ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগল। মন্দিরের দেয়াল ফেটে যাচ্ছে। মেঘলা ধীরে ধীরে হাসল। প্রথমবার, শেষ। ভৈরবানন্দের শরীর ভাঙতে শুরু করল। কালো ধোঁয়ায় গলে যাচ্ছে সে। তার চোখে প্রথমবার ভয় দেখা গেল। না, না, আমি শেষ হতে পারি না। তারপর এক বিকট আওয়াজে পুরো শরীরটা ধোঁয়ায় মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর সম্পূর্ণ নীরবতা নেমে এলো। সব শেষ। চারপাশের ঠান্ডা বাতাসটাও যেন হঠাৎ উধাও হয়ে গেল। মেঘলা ধীরে ধীরে তাদের দিকে তাকাল। তার চোখে এবার শান্তি। আমরা মুক্তি পেলাম। সৌরভ আস্তে বলল, তুমি এখন মুক্ত। মেঘলা হালকা হাসল। তার শরীর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। ধন্যবাদ। আর তারপর সে অদৃশ্য হয়ে গেল। মন্দিরের বাইরে তখন ভোরের আলো ফুটছে। অনেকক্ষণ পর প্রথমবার পাখির ডাক শোনা গেল। 5 জন ধীরে ধীরে মন্দিরের বাইরে বেরিয়ে এলো। জঙ্গলটা আর আগের মতো লাগছিল না। কুয়াশা নেই, ঠান্ডা নেই। মনে হচ্ছিল বহু বছরের অভিশাপ শেষ হয়েছে। রুদ্র ধীরে ধীরে বলল, আমরা বেঁচে ফিরেছি। তন্ময় ক্লান্ত গলায় বলল, হয়তো। সৌরভ শেষবার মন্দিরটার দিকে তাকাল। তারপর খুব আস্তে বলল, কিছু কিছু জায়গায় মানুষের যাওয়া উচিত না। তারপর 5 জন ধীরে ধীরে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। কিন্তু আজও নাকি সেই গ্রামের পাশ দিয়ে গেলে মাঝরাতে কখনো কখনো একটা ঘণ্টার শব্দ শোনা যায়, ঢং ঢং। আর অনেকে বলে জঙ্গলের ভেতর আজও একটা ছোট মেয়েকে দেখা যায়। সে শুধু দাঁড়িয়ে থাকে আর দূর থেকে তাকিয়ে হাসে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প তোমাদের জন্য নিয়ে আসবো।